৭১ জার্নালের বিরতির পর আরো একবার ফেরত এসেছি। আমরা একটু পত্রিকা দেখার আজকে একদমই সময় পাইনি, একটু দেখে নিই ভোরের কাগজ। নতুন ৬ শতাধিক যুদ্ধ অপরাধ মামলার তদন্ত শুরু শিগগির, এবং জোয়ারের পানিতে এইটি খুব সম্ভবত ভোলার ছবি, আমি যদি ভুল না করে থাকি, কারণ পানির উচ্চতা কয়েকদিন ধরে ভোলাতে বৃদ্ধি পাচ্ছে এবং সেইটিরই ছবি বলে মনে হচ্ছে। বেড়িবাঁধের নিচে আমি দেখতে পাচ্ছি না খুব ভালো করে লেখাটা, উপকূলীয় জনপদ ওই এলাকাটাতে আসলে কয়েকদিন ধরে আমরা দেখছি পূর্ণিমার টানে এবং এই উপকূলের অঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওখানে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কয়েকদিন ধরে নিম্নচাপ অনুভূত হচ্ছে। বগুড়ায় অস্ত্রসহ ৩ আত্মঘাতী জঙ্গি গ্রেপ্তার। এই জায়গাটিতে আমি আসতে চাই, কারণ কয়েকদিন ধরে কয়েকটি খবর আসছে ৩ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন, এর আগে ৯ জন হয়েছেন, তারও আগে ৩ জন হয়েছেন। এই প্রবণতাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। দৈনিক জনকণ্ঠ, ভারী অস্ত্র উদ্ধার বগুড়ায় জঙ্গি আস্তানা, যেটি বলছিলাম এখানে কয়েক ড্রাম, আমি যদি ভুল না করে থাকি, টেলিস্কোপ সজ্জিত চীনা এসএমজি, জার্মান এলএমজি, আমেরিকান পিস্তল, ৮০ রাউন্ড গুলি, ভারী অস্ত্রের ক্যাটালগ এবং সুইসাইড স্কোয়াড। এরা সবাই সুইসাইড স্কোয়াডের সদস্য, এমনটি বলছে গণমাধ্যম। এদেরকে ধরা হয়েছে ৩ জনকে। এর পাশে একটি বক্স দেখছি, যেটি অন্যতম প্রধান খবর প্রত্যেকটি গণমাধ্যমেরই। গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪ প্রতিষ্ঠানই অবৈধ। ঠিক এটি না, খবরটি হচ্ছে ডক্টর ইউনূস বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়। ডক্টর ইউনূস এবার বললেন, ২০০৬ সালে ইউনূস যা বলেছিলেন সেখানে নিচে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না যদিও। আমার মনে হয় যে তিনি ভিন্ন ধরনের কিছু কথা বলেছিলেন বলে স্মরণ করিয়ে দিতে চাই ডক্টর ইউনূস যা বলেছেন। দৈনিক জনকণ্ঠ। এরপরের যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি হলো বাংলাদেশ প্রতিদিন। অক্টোবরের পর আঘাত, সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি। এই আঘাত কতটা সরকার বা বিরোধী দলের গায়ে আসে আমরা জানি না, কিন্তু জনগণের গায়ে আসে সেটি আমরা নিশ্চিত করে বলতে পারি। আঘাতটি সবচেয়ে বড় করে লাগে জনগণের গায়ে। নিরপেক্ষ আম্পায়ারিং ছাড়া খেলা হয় না, কামাল হোসেন। আমরা এই জায়গাগুলোতে আসবো। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন, ডক্টর ইউনূস। উত্তাল জাবিতে ৩৬ ঘন্টা অবরুদ্ধ ভিসি আনোয়ার। প্রতিহিংসা রাজনীতিতে দগ্ধ দেশ ও মানুষ, রাজনৈতিক বিবেচনায় আরো ৭২ মামলা প্রত্যাহার। এটি আসলে গতকালকের খবর হয়ে গেছে। আমরা একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে আপনাদেরকে বলছিলাম যে ছাত্রলীগের কর্মী তুহিনকে হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন এবং তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৌমিত্র এবং তিনি রাজশাহীতে আছেন। সৌমিত্র, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি একটু যদি বলেন যে আসলে আমরা শুনেছি ঘটনাটি কিভাবে হয়েছিল। তুহিন তার সহযোগীর সাথে দাঁড়িয়েছিলেন এবং সেই মুহূর্তে মোটরসাইকেল যোগে কয়েকজন এসে তার হাত পায়ে রগ কেটে দেয়, কিন্তু এর প্রেক্ষাপটটি কি, কিভাবে ঘটলো, হঠাৎ করে কেন ঘটলো, সেটি জানতে পেরেছেন কিনা কিছু সৌমিত্র? মিথিলা, আমরা যেমনটি বিগত সময়গুলোতে দেখেছি, বিশেষ করে বিগত যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচনের পরই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অনুপস্থিত যে শিবির নেতাকর্মীরা তারা একটি শোডাউন দেয় এবং তারপর পরই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিবির নেতাকর্মীদের সাথে কথা বলা হয়, পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলা হয় যাতে পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে। এর পরে আর কিন্তু তেমন কোনো উত্তেজনা বা তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি ছাত্র শিবিরের। কিন্তু হঠাৎ করে আজকে রাত 10টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন এবং তার কয়েকজন কর্মী বাহিনী নিয়ে তারা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই মাদারবাগ হলের পাশ দিয়ে আসছিলেন, সেই সময় পেছন থেকে অজ্ঞাতনামা কয়েকজন, যদিও ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা শিবিরের চিহ্নিত কয়েকজন নেতাকর্মী ছিলেন, তারা মোটরসাইকেল যোগে এসে তুহিনের উপরে অতর্কিত হামলা চালায় এবং তারা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পরিকল্পিতভাবে তুহিনকেই টার্গেট করে তারা হামলা চালিয়েছে এবং তার সাথে অন্য কোনো নেতাকর্মী থাকলেও তাদেরকে তেমন কোনো আঘাত করা হয়নি, শুধুমাত্র ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়েছেন তারা পরিকল্পিতভাবে তুহিনের উপরে আক্রমণ করেছেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। একটি বিষয় একটু যদি আমাদেরকে জানো, সেটি হলো যে এই যে ছাত্রলীগ দাবি করছে শিবির কর্মীরা এই কাজটি করেছে, তো শিবিরের পক্ষ থেকে বা ছাত্র শিবিরের কেউ এ বিষয়ে কিছু বলেছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা, কেউ গ্রেফতার হয়েছেন কিনা, সর্বশেষ অবস্থা? সর্বশেষ অবস্থা বলতে আমি আপনাকে এটুকু বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক আছেন তাকে এই মুহূর্তে আমরা খবর পেয়েছি তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করছে, সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আমরা ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, কারণ তারা আপনি জানেন যে বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে নানা রকম কর্মকাণ্ডের কারণে তারা গ্রেপ্তার হয়েছেন অনেকে, এবং তাদের অনেকের ফোন যাদের নাম্বার আমাদের কাছে আছে তাদের সাথেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে পাইনি। আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য এই মুহূর্তে পাইনি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিবির এই কর্মকাণ্ড ঘটিয়েছে এবং ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সৌমিত্র, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা সর্বশেষ অবস্থাটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। ডক্টর আবুল হাসান, যে প্রসঙ্গটা থেকে আমি বলতে চাচ্ছিলাম, হঠাৎ করে অনেকদিন এই হাত পায়ের রক্ষাটা একসময় বেশ একটা, সবাই যদি আমরা মনে করতে পারি যে হাত পায়ের রক্ষাটা পত্রিকার পাতায় বড় বড় করে আসতো, অনেকদিন বন্ধ ছিল, হঠাৎ করে হাত পায়ের রক্ষাটাকাটি আবারও শুরু হয়ে গেল। বেশ কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, এবং ঝিনাইদহতে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো যে গলা কেটে ফেলা হয়েছে একজনের, এবং সেই ব্যাপারে কথা বলতে আমাদের সাথে রয়েছেন ঝিনাইদহতে রাগিব হাসান। রাগিব, কি হয়েছে একটু ছোট করে বলবেন? ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানার উদ্দিন ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার থেকে আজ রাত 9টার দিকে নিজ বাড়ি আর্যনারায়ণপুর গ্রামে যাচ্ছিল। প্রতিমধ্যে সে পার্শ্ববর্তী পানামি গ্রামের রাস্তায় পৌঁছালে ওর প্রতি থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে, এতে সে ঘটনাস্থলে মারা যান। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। অনেক ধন্যবাদ রাজীব। কেউ গ্রেফতার হয়েছে? না, এ ঘটনায় কেউ আটক হয়নি। অনেক ধন্যবাদ রাজীব আপনাকে। মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি, কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, এবং যেটি আপনাকে বলছিলাম যে জঙ্গি গ্রেফতারের ঘটনাটাও খুব মুহুর্মুহু শোনা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে, হঠাৎ করেই কি এই প্রবণতা বেড়ে গেল কিনা? না, এটা তো ধরেন ছিল, অনেকদিন যাবত ছিল। তো বিভিন্ন গভর্নমেন্টই বিভিন্ন সময় চেষ্টা করেছে। বিএনপি আমলেও আপনার যে শাহেখ আব্দুর রহমান, তারপরে বাংলা ভাই, ওদেরকে শাস্তি করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওটা ইমপ্লিমেন্ট করা হয় কেয়ারটেকারের সময়ে। তো আওয়ামী লীগও জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি মনে করি যে জঙ্গি যাই হোক, যে দলেরই হোক, আমি মনে করি সে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। কারণ বাংলাদেশ যে জঙ্গি সাধারণত কোনো বিশেষ দলের, আমি দল বলতে আমি বোঝাচ্ছি যে অনেকে ব্যক্তিগত স্বার্থে জঙ্গিদেরকে ইউজ করে। যেমন আপনি জানেন ঝিনাইদহ বা ওই কুষ্টিয়া এলাকায় সর্বহারা আছে, সর্বহারাদেরকে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি তাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য ওদেরকে ইউজ করে এবং তাদেরকে পলিটিক্যাল কাজে ওদেরকে ব্যবহার করে, এবং জঙ্গিদেরকেও কেউ কেউ ব্যবহার করতে পারে। তবে আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে আমাদের এক থাকা উচিত। এবং এটা হলো যে আমি কিভাবে বললাম জানি না, যে পলিটিক্যাল পার্টি যে জিনিসগুলোকে যদি করে, বাংলাদেশ যে একটা মুসলিম কান্ট্রি, মডারেট মুসলিম কান্ট্রি, এই ইমেজটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনি দেখেন বাংলাদেশের মতো কান্ট্রি পৃথিবীতে কিন্তু কমই আছে, মুসলিম কান্ট্রি, বাট এরকম একটা ইমেজ, একটা গুড ইমেজ, এরকম ইমেজের কান্ট্রি কিন্তু কম পাবেন। প্রত্যেকটা কান্ট্রির কিছু না কিছু আপনার কিন্তু উদার মুসলিম, এই কান্ট্রির ইমেজটা যেন থাকে, কারণ এর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু জড়িত। আজকে যদি এই ইমেজটা নষ্ট হয়ে যায়, আমাদের সমস্ত অর্থনীতি। আমার যে প্রশ্নটি ছিল ডক্টর সিনাত হুদার কাছেও সেই একই প্রশ্ন থাকবে, যে এই প্রবণতা কি হঠাৎ বেড়ে গেল মনে করছেন কিনা আপনি কোনো কারণে? না, আসলে যেটা হয়েছে কি, এই যেটা আপনারা প্রথমে রাজশাহীতে দেখালেন, শিবির নামক সংগঠনটি একটি টেররিস্ট সংগঠন। তার কার্যকলাপ, তার যে স্ট্রাকচারাল, আমরা যদি তার স্ট্রাকচারাল যে বিষয় এলিমেন্টস গুলো দেখি, এটাকে টেররিস্ট সংগঠন ছাড়া, যেহেতু আমরা টেররিজম পড়াইও, আমার মনে হয় না অন্য কোনো নামে আর এটিকে আখ্যায়িত করবার কোনো স্কোপ আছে। এবং এর সাথে বাইরের ইন্টারন্যাশনাল তার যে কানেকশন, সেটাও কিন্তু খুব প্রবলভাবেই দেখা যায়। এবং শিবির সব সময়ই এই ধরনের রক কাটা, হাত কাটা, পা কাটা, অর্থাৎ একটা মানে টেরোরাইজ করা, একটা মানুষকে ভয়, ভীতি, আতঙ্ক দেখানোর এই যে একটা প্রক্রিয়া, এটা তো তারা সকল সময় করে এসছে। এখন ইদানিংকালে এটি বেড়ে যাবার একটি কারণ হতে পারে, যেহেতু জামাত শিবিরের রাজনীতি নিয়ে এখন একটি আমাদের মেইনস্ট্রিম রাজনীতিতে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির সাথে এবং নিষিদ্ধের যেহেতু নিবন্ধন তাদের বাতিলের দাবি উঠেছে, জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে, যুদ্ধাপরাধীদের কারো শাস্তি হয়েছে, বিচারের রায় হয়েছে, বিচার প্রক্রিয়াধীন আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, যাদেরকে তারা আক্রমণ করছে তারা কারা? তারা হয় ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ ঘরানারই কিন্তু লোকজন, অর্থাৎ একেবারে উদ্দেশ্যমূলকভাবে
একটা মানে অবজেক্টিভ রেখেই কিন্তু তারা কাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। তাতে প্রতীয়মান হয়, যদিও চুন্নু বলবার চেষ্টা করেছে যে এগুলোর সাথে রাজনীতি সম্পৃক্ততা থাকা উচিত নয়, আমার কাছে তো মনে হচ্ছে পুরো বিষয়টার সাথেই আসলে আমাদের রাজনীতির একটি সম্পৃক্ততা রয়ে গেছে। আপনি এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা আমি জানি, ডক্টর আবুল হাসনাত কিছু যোগ করতে চাইছেন না মনে হয় এই মুহূর্তে। একটু দেখে নিই পত্রিকা, আমরা যে প্রসঙ্গে যেতে চাই আজকে বলছিলাম যেটি গণমাধ্যমে সবচেয়ে বেশি যে তিনি কথা বলতে চাচ্ছে, আমাদের অর্থনীতিও সেটি কে প্রধান শিরোনাম করেছে। নির্দলীয় ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ইউনূস। ডক্টর ইউনূসের বক্তব্য এখন তখন, অর্থাৎ 2006 এবং 2013-তে। আর কোণঠাসা করার ষড়যন্ত্র রুখবে আওয়ামী লীগ, 32 ঘন্টা অবরুদ্ধ, যেটি আমরা দেখেছি। এরপরে রয়েছে বর্তমান শত আসনে বিকল্প প্রার্থীর সন্ধানে আওয়ামী লীগ। মানে বর্তমানের শিরোনাম পড়ে আমি মাঝে মাঝে একটু বিভ্রান্তই হয়ে যাই, কারণ কি ঘটছে তার সাথে বর্তমানের শিরোনামের কোনো সম্পর্ক থাকে না সাধারণত। সেনাবাহিনীতে ফেরার গুজব উড়িয়ে দিলেন জেনারেল মাসুদ হঠাৎ ঢাকায়। যাই হোক, অন্যান্য গণমাধ্যমের সাথে কোনো সম্পর্ক নেই। তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নয়, ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চাচ্ছেন, সিলেটে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। আমরা এই আলোচনাটিতে ফিরতে চাই এবং এই আলোচনাটিতে ফিরতে চাই খুব চট করে, আর তাই একটি ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, নিয়েই ফেরত আসছি। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি, আপনারা আমাদের হুইপকে পেট করার চেষ্টা করেছে। যখন সবাই শুধু বলতে চায় কেউ শোনে না কারো কথা, তখন সমকাল সবার কথা শোনে, বলে সবার কথা। সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট সুইজারল্যান্ডের ইউএসডি প্রযুক্তিতে তৈরি দেশের একমাত্র ব্যালেন্স সল্ট, যাতে সকল মিনারেল আছে ব্যালেন্স মাত্রায়। ফলে এটি খাবারের পুষ্টি উপাদান প্রতিটি কোষে পৌঁছে দেয়, যোগায় সুষম প্রাণ শক্তি, যা কেবল বুদ্ধির বিকাশই ঘটায় না, অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। অ্যাক্টিভ থাকতে শুধু ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, দেশের একমাত্র ব্যালেন্সড সল্ট। Sky Aluminium. The better is now the best.